দরজা ভেঙে কোল থেকে টেনে নিয়ে গিয়ে গণপিটুনি চলে। বারুইপুরে গণরোষের বলি ইন্দ্রজিতের মা বাবা ভেঙে পড়েছেন কান্নায়, দাবি বিচারের। কুয়েতের আকাশে পরপর বিস্ফোরণ, বাহারিনেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আমেরিকার হামলার পরেই পাল্টা হামলা ইরানেরও। বন্যার জলে ভাসছে 3000 এলপিজি সিলিন্ডার, দেখুন চমকে দেওয়া ভিডিও। আচমকা স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে ঢু মারলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলোর রিয়েল টাইম ছবিতে কি ধরা পড়ল? ফোনে যে 6টি সংখ্যার কোড আসে তার আসল কাজটা কি? কেন এত জরুরি ওটিপি? 100 কোটির প্রতারণা কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা। রাজ্যের 10 জায়গায় ইডির তল্লাশি। প্রত্যেক রাজ্য থেকেই খুঁজে বের করা হবে বাংলাদেশে অনুপ্রবেশকারী, ধরে ধরে ফেরত পাঠাতে বিরাট নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবার তৃণমূলে বেইমানের আসল নকল কুণালকেই কটাক্ষ করে ঋতব্রত বললেন, দল তোলার চলতে পাকানোর শুরু 10 বছর আগেই। ছোট অতীত বাড়ি বসেই বানিয়ে ফেলুন আয়ুষ্মান কার্ড, জানুন সহজ পদ্ধতি। শেষ করে দিতে হবে বাবার সরকারি চাকরি, 10 কোটির সম্পত্তির লোভ, জয়পুরে সুপারি দিয়ে মাকে খুন করালেন কন্যা। জুলাই থেকে স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা করেছে সরকার। সুকন্যা সমৃদ্ধি পিপিএফে এখন কত সুদ? জমি নিজের নামে না থাকলেও কি মিলবে কৃষক বন্ধুর টাকা? অনেকেই জানেন না এই নিয়ম। পঞ্চায়েতে 11,000 শূন্য পদে নিয়োগ, চাকরি দিতে নয়া নিয়ম আনছেন সরকার। বিজেপিতে যোগ দিলেন সুখেন্দু সুস্মিতা প্রকাশ, শ্রমিকের সঙ্গে বৈঠক 3 তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদদের। শাহরুখের কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি কিং, 450 কোটির বাজেট তৈরি, কি জানা গেল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। সূর্যপুরে গণরোষ, নিহত ছেলেকে নিরাপদ দাবি করেই কেঁদে ভাসালেন বাবা মা। বারুইপুরের সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় জনরোষের বলি হন ইন্দ্রজিৎ মণ্ডল। অভিযোগ, উত্তেজিত জনতা তাকে নিরাপদ জেনেও পিটিয়ে মেরে ফেলে। ইন্দ্রজিতের বাবা মায়ের দাবি তার ছেলে এই ঘটনার সাথে যুক্ত ছিলেন না। বাবা বলেছিলেন ছেলের সঙ্গে কথা বলতে দিন, ও দোষ করেনি। মাও বলেছিলেন যদি অপরাধী হয় নিজে হাতে পুলিশের হাতে তুলে দেব, কিন্তু কোনো কথাই শোনেননি উত্তেজিত জনতা। অভিযোগ, দরজা ভেঙে মায়ের কোল থেকে টেনে নিয়ে যাওয়া হয় ইন্দ্রজিৎকে, তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। তার কথায় শত্রু হলেও কারোর এমন দিন না আসুক, ঘটনার সঙ্গেই যারা যুক্ত তারা শাস্তি পাক। মুখ্যমন্ত্রী সরকারের কাছে আসাতেই বুক বেঁধে আছে। তার আকুতি বারে বারে বলছে এমনভাবেই যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলকে ঘিরেই সামনে আসে নতুন দাবি। মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের দাবি, ঘটনার দিন রাতে ইন্দ্রজিৎ মণ্ডল বাড়িতে ফিরেছিলেন এবং নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে তার কোনো যোগ ছিল না। উত্তেজিত জনতা সন্দেহের বশে তাকে মারধর করে হত্যা করে। পরিবারের অভিযোগ, নিরাপরাধ হওয়া সত্ত্বেও গণরোষের শিকার হতে হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডলকে। এসপি অফিসে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পুলিশ ও তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। ঠুনকো শান্তি চুক্তি টিকল না বেশি দিন। আগে ঘোষণা করেছিলেন ট্রাম্প, ভারতীয় সময় হিসেবে মধ্যরাত থেকে ইরানের একাধিক শহর লক্ষ্য করে হামলা শুরু করে দিয়েছে আমেরিকা। অন্যদিকে পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকছে না ইরানও। ইরানের সংবাদ মাধ্যমের দাবি, বৃহস্পতিবার পাল্টা বিমান হামলা চালিয়ে বাহরিনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, হামলার পর বাহরিনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে আগুন লেগে যায়। পাশাপাশি কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেই হামলার ভিডিও প্রকাশ করেছে তারা। এই ঘাঁটিটিকে ইরানি সংবাদ মাধ্যমে আমেরিকান সন্ত্রাসীদের ঘাঁটি বলে উল্লেখ করা হয়েছে। এই হামলার কিছুক্ষণ আগেই বাহরিনের রাজধানী মানামায় বিস্ফোরণের দাবি শোনা যায়। সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজায়। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক্স সাবেক টুইটার এই পোস্টে জানান যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল।
তবে এই ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছে সে বিষয়ে তারা কিছুই জানায়নি। এর আগেই বাহরিনের স্বরাষ্ট্র মন্ত্রকও নিশ্চিত করে যে ইরানের রেভলিউশনারি গার্ড যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দেওয়ার পরে দেশজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রক এক্সকে পোস্টে জানায়, সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ইরানের নতুন করে মার্কিন হামলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সূচনা হয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মার্কিন প্রশাসনের দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 3টি পণ্যবাহী জাহাজে হামলার জবাবে এবং ওই গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। এই হামলায় চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ট্রাম্প এই কথা বলার পরেই মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর কেঁপে ওঠে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার সরাসরি জবাব হিসেবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। দেশজুড়ে মৌসুমী বৃষ্টির দাপটে একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেরলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে একই ধরনের বিপদের আশঙ্কাও তৈরি হয়েছে। এর মধ্যেই প্রবল বৃষ্টির জেরে নদীতে প্রায় 3000টি এলপিজি গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা সামনে আসছে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। প্রবল বৃষ্টিতে HPCL এর পাতাল গঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট জলমগ্ন হয়ে পড়ায় 3000টিরও বেশি সিলিন্ডার বন্যার জলে ভেসে যায়। পাতাল গঙ্গা নদীতে সিলিন্ডার ভেসে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, পানভেল তালুকের চাভানে গ্রামে অবস্থিত HPCL এর পাতাল গঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে টানা বৃষ্টির ফলে বন্যার জল ঢুকে পড়ে। এরপরে বিপুল সংখ্যক সিলিন্ডার জলস্রোতে ভেসে যায়। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে বন্যার জলে ভেসে যাওয়া কোনো সিলিন্ডারের কাছাকাছি না যেতে, কারণ সেগুলির নিরাপত্তা নিয়ে এখন নিশ্চিত করা হওয়া যায়নি। নদীতে ভেসে গেল হাজার হাজার এলপিজি সিলিন্ডার। প্রশাসনের দাবি, প্ল্যান্টে জল ঢুকে পড়ার বিপুল সংখ্যক এলপিজি সিলিন্ডার পাতাল গঙ্গা নদীতে ভেসে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 3000টি সিলিন্ডার বন্যার জলে ভেসে গিয়েছে। এর মধ্যেই কিছু সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল আর কিছু খালি। উত্তাল নদীতে শত শত সিলিন্ডার ভেসে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এমনকি কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে কিছু মানুষ সেতুর উপরে দাঁড়িয়ে ভেসে আসা সিলিন্ডার ধরার চেষ্টা করছেন এবং বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের কড়া সতর্কবার্তা। ঘটনার পর জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। প্রশাসনের বক্তব্য, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলির ভেতরে গ্যাস রয়েছে কিনা অথবা সেগুলি কতটা নিরাপত্তা এখনো স্পষ্ট নয়, তাই কোনো অবস্থাতেই ওই সিলিন্ডার ধরার বা সরানোর বা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। বৃহস্পতিবার নবান্নে যাওয়ার পথে আচমকায় সল্টলেকের স্বাস্থ্য ভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব পরিকল্পনা ছাড়াই মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি করে। স্বাস্থ্য দপ্তরে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান সেন্ট্রাল কন্ট্রোল রুমে। সেখান থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে পরিষেবা এবং পরিচ্ছন্নতার রিয়েল টাইম চিত্র খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি হাসপাতালগুলিকে সম্পূর্ণভাবে দালাল রাজমুক্ত করতে এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিত করতে এই ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নিউটাউনে আদানি গ্রুপের একটি হাসপাতাল প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন তিনি। রাজ্যের সরকারি হাসপাতালগুলির নোংরা আবর্জনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। এর আগেও হাসপাতালের ওয়ার্ডের মধ্যে নোংরা পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধমক চমক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমের মনিটর স্ক্রিনগুলোতে চোখ রেখে মুখ্যমন্ত্রী নিজেই খতিয়ে দেখেন হাসপাতালগুলির বাস্তব চিত্র। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে এবার থেকে সরাসরি কেন্দ্রীয় মনিটরিং করা হবে। হাসপাতালের জরুরি বিভাগে এমার্জেন্সি কোনো রোগী ফেলে রাখা হয়েছে কিনা, আউটডোরে কোনো দালালের উপদ্রব রয়েছে কিনা, ময়লা ঠিকমতো পরিষ্কার হচ্ছে কিনা, এইসব বিষয়ে আমি নিজে আজ কন্ট্রোল রুমে বসে দেখে এসেছি। মুখ্যমন্ত্রী জানান, এই ডিজিটাল নজরদারি পরিকাঠামোটি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত হতে আরও 1 মাস সময় লাগবে। তবে পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই রাজ্যের 15 থেকে 16টি বড় সরকারি ও জেলা হাসপাতালে এই লাইভ মনিটরিং শুরু হয়েছে। আগামী দিনে এই পরিষেবার পরিধি বাড়াতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহকুমা স্তরের সম্প্রসারণ, আগামী 30শে জুলাইয়ের মধ্যে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থাকে মহকুমা সাব ডিভিশন স্তরের হাসপাতাল পর্যন্ত নামিয়ে আনার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রান্নাঘরে নজরদারি, হাসপাতালের কিচেন বা রান্নাঘরের পরিবেশ এবং খাবারের গুণগত মানও এই লাইভ ক্যামেরার আওতায় আনা হবে। রোগীর গোপনীয়তা রক্ষা, স্বাস্থ্য নির্দেশিকা গাইডলাইন মেনে ওয়ার্ডের ভেতরে চিকিৎসাধীন রোগীর ক্যামেরায় দেখানো যাবে না।
তবে ওয়ার্ডের মেঝে পরিষ্কার আছে কিনা এবং ইমার্জেন্সি পরিষেবা ঠিকঠাক মিলছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। জনৌষধি কেন্দ্র রোগীদের সস্তায় ওষুধ মেলার সুবিধার্থে আগামী দিনে হাসপাতাল চত্বরগুলোতে আরও বেশি সংখ্যায় সরকারি জনৌষধি কেন্দ্র গড়ে তোলা হবে। ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন শপিং বা কোনো অ্যাপে লগ ইন করার সময় আমাদের ফোনে একটি ওটিপি আসে, কিন্তু ওই ওটিপি কেন আসে আর এটা এত জরুরি কেন তা অনেকেই জানেন না। জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। ওটিপির পুরো নাম হলো ওয়ান টাইম পাসওয়ার্ড। এটি কয়েকটি সংখ্যা বা অক্ষরের একটি বিশেষ কোড যা শুধু একবারই ব্যবহার করা যায় এবং এর মেয়াদ খুব সীমিত সময়ের জন্যই থাকে। সাধারণত এটি 6, 4 বা 8 সংখ্যার হয় এবং SMS, ইমেল বা অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে পাঠানো হয়। ওটিপির প্রধান কাজ হলো আপনার পরিচয় যাচাই করা এবং আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা। ভাবুন তো, কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলে, শুধু পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে গেলে সে সহজেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারত, কিন্তু ওটিপি এলে তার আপনার মোবাইল বা ইমেল অ্যাক্সেস করার প্রয়োজন হবে। এই অতিরিক্ত সুরক্ষা আপনার অ্যাকাউন্টকে আরও নিরাপদ করে তোলে। এই কারণেই ব্যাংক, ইউপিআই, ই-কমার্স সাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ওটিপি ব্যবহার করে যখন আমরা কোনো জরুরি কাজ করি, যেমন ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন, অনলাইন পেমেন্ট, নতুন পাসওয়ার্ড তৈরি, মোবাইল নম্বর পরিবর্তন বা নতুন ডিভাইস যুক্ত করা। তখন সিস্টেম একটি ইউনিক ওটিপি তৈরি করে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেলে পাঠিয়ে দেয়। আপনি সঠিক ওটিপি দিলে সিস্টেম ধরে নেয় যে সঠিক সময় সঠিক ব্যক্তি এই কাজটি করেছেন। এরপরেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। নিরাপত্তার কারণে ওটিপির একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। কয়েক মিনিটের পরে এটি নিজে থেকে অকেজো হয়ে যায়। যদিও ওটিপি দীর্ঘ সময়ের জন্য বৈধ থাকতো, তাহলে অন্য কেউ এই অপব্যবহার করতে পারত। তাই বেশিরভাগ ওটিপি 30 সেকেন্ড থেকে 10 মিনিটের মধ্যে ব্যবহার করতে হয়। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপ মামলায় ইডি অভিযান। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যের 10 জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমেই ইডির অভিযান। এই সংস্থার বিরুদ্ধে বেআইনি স্কিমের মাধ্যমে বাজার থেকে 100 কোটি তোলার অভিযোগ। পুলিশের এফআইআর। সংস্থার বিরুদ্ধে 20 কোটি টাকা প্রতারণার উল্লেখ ছিল। 100 কোটি টাকার আর্থিক প্রতারণা তদন্তের পর দাবি ইডির। 7 সকালে অ্যাকশন মোডে ইডি। যারা ডোবিট বলেই একটি চিটফান্ড সংস্থা যারা 100 কোটি টাকা বেআইনিভাবে বাজার থেকে তুলেছে। সকাল থেকে ইডি সূত্রের খবর 100 কোটি টাকা কোথায় গেল সেটা খুঁজে বের করছেন। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ 10টি মোট জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। পুলিশ প্রাথমিকভাবে এই তদন্তে প্রায় 20 কোটি টাকার আর্থিক তছরূপের কথা উল্লেখ করেছে, কিন্তু পরে যখন একটি মামলায় ইডি তদন্ত শুরু করে তখন দেখা যায় 20 নয়, প্রায় 100 কোটি টাকার ঘোটালা রয়েছে। এই টাকা কোথায় গেল? কোনো প্রভাবশালী যুক্ত রয়েছে কিনা, কোনো প্রভাবশালীর কাছে প্রোটেকশন মানি হিসেবেই টাকা গেছে কিনা এবং বেআইনি কোনো সম্পত্তি বেনামি কোনো সম্পত্তি আছে কিনা সেটাই খুঁজে বার করার জন্য এই অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এই মামলার সূত্রপাত ঘটে কালীঘাটের বাসিন্দা এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে। গত বছরের মে মাসে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। যারা ডোবিড ই শপার্স প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান। তিনি জানান ওই সংস্থা লগ্নিকারীদের কাছ থেকেই প্রায় 20 কোটি টাকা তুলেছে। 25 মাস লগ্নি করলে মাসে 4% হারে মুনাফা পাওয়া যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল তারা, কিন্তু কোনো কিছু মেলেনি। এই প্রলোভন দেখিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে সংস্থাটি। দেশে অবৈধ বসবাসকারীদের ধরে ফেরত পাঠানো হবে, আগেই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আগামী বছরের মধ্যেই দেশের সব রাজ্যের রাজধানীতে গড়ে উঠবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার্স অফিস বা FRRO। কেন এই অফিস এত গুরুত্বপূর্ণ? কেন তৈরি করা হবে FRRO? এই মুহূর্তে দেশব্যাপী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করানো বা তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে FRRO। এবার প্রতিটি রাজ্যে এই অফিস তৈরি করা হবে। এতে ডিপোর্টেশন বা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা এবং ইমিগ্রেশন পরিকাঠামো খতিয়ে দেখতেই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অসামরিক বিমান বাহিনী পরিবহন মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকেই তিনি নির্দেশ দেন দেশের সব রাজ্যে FRRO অফিস গড়ে তুলতে হবে। FRRO কোথায় কোথায় আছে? এই মুহূর্তে মাত্র 12টি জায়গায় রয়েছে এই অফিস। অধিকাংশ জায়গাতেই সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার
FRRO অফিসারের ভূমিকা পালন করছে। এই বৈঠকে বিমানবন্দরগুলির ইমিগ্রেশন পরিকাঠামো খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে চিন্তা প্রসঙ্গত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের বদল সীমান্তে বেড়া দেওয়ার কাজ কতটা এগিয়েছে এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়েই আজ রিপোর্ট নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কাছে রিপোর্ট জমা দেবেন সীমান্ত লাগোয়া জেলাগুলির পুলিশ সুপাররা। পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর পূর্বের রাজ্যের এসিপিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্য রাজনীতিতে বেইমান ও গদ্দার তরজা এখন তুঙ্গে। এর মধ্যে তৃণমূলের ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া কুণাল ঘোষকে নাম না করে আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার প্রেস কর্নার থেকে কুণালের 1 দশক পুরনো একটি চিঠির প্রসঙ্গ টেনেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। ঋতব্রত স্পষ্ট হুঁশিয়ারি, কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুটতে নেই। চিটফাট কাণ্ডে কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখনকার পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে ঋতব্রত দাবি করেন, কারাবাস চলাকালীন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে 91 পাতার চিঠি পাঠিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। বিরোধী দলনেতার বক্তব্য অনুযায়ী সেই চিঠিতে তিনি জেলের ভেতরে নিজের জীবননাশের আশঙ্কাও প্রকাশ করেছিলেন এবং লিখেছিলেন, জেলের মধ্যে যদি তার কিছু হয়ে যায় তবে যেন এই চিঠিকেই চূড়ান্ত মান্যতা দেওয়া হয়। এই বিষয়টিকে হাতিয়ার করে ঋতব্রতর প্রশ্ন, 91 পাতার এই চিঠি আসলে একটি নিরেট দলিল, যা একটি আস্ত রাজনৈতিক দল তুলে নেওয়ার জন্যই যথেষ্ট। দলের সাংসদ হিসেবে তখন কি তিনি দলের বিরুদ্ধে বেইমানি করেননি? আর আজ অন্য লোককে বেইমান গদ্দার বলছেন? মনে রাখবেন, সময় যত এগোবে তত বেশি লোককে আপনাদের বেইমান বলতে হবে। বিরোধী দলনেতা অভিযোগ করেন, ওই চিঠিতে কুণাল ঘোষ অনেকের সম্পর্কেই নানা চাঞ্চল্যকর তথ্য লিখেছেন, যার মধ্যে সিংহভাগ জুড়ে ছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী চিটফান্ডের টাকায় চলেন এবং এই সারদা রোজভ্যালির মতো চিটফান্ড কেলেঙ্কারির সবচেয়ে বড় সুবিধাভোগী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে ঋতব্রত বলেন, আমি দিদিকে অনুরোধ করব, আপনি দলের এই নতুন ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকেই চিঠি নিয়ে একবার ভালো করেই পড়ুন। আগামী 15 দিনের মধ্যে যদি আপনি এই চিঠির কাছ থেকেই না পান তবে আমরা নিজেরা কুরিয়ার করে সেই চিঠির কপি আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। তৃণমূলের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন যে দল তুলে দেওয়ার চলতে পাকানোর কাজ আসলে আজ থেকে 10 বছর আগেই শুরু হয়ে গিয়েছে। আজ যারা অন্যদের দিকে আঙুল তুলেছেন তারা 1 দশক আগে দেশের শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখে দলকে ধ্বংস করার বন্দোবস্ত করেছিলেন। চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হিসেবেই তৎকালীন মুখ্যমন্ত্রীর কথা সেই চিঠিতে বিস্তারিত বলা হয়েছিল বলেই দাবি করেন তিনি। কাচের ঘরে বসে ঢিলছোড়ের রাজনীতি যে মানুষ মেনে নেবে না, বিধানসভার প্রেস কর্নার থেকে সেই বার্তায় স্পষ্ট করে দিলেন বিরোধী দল নেতা। ঋতব্রতর কথা শুনে পাল্টা কুণাল ঘোষ বলেন, তার লেখা 91 চিঠি পাতার এতটাই আলোচিত হয়েছে যে তার ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষ বলেন, আমাকে আক্রমণ করা হয়েছে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। নিজেকে একমাত্র হুইসেল ব্লোয়ার বলেই হিসেবে উল্লেখ করে কুণালের প্রশ্ন, আমি যখন বিষয়গুলি সামনে আনছিলাম তখন বাকিরা কোথায় ছিলেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, যা বলার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলুক, তিনি বিষয়টি বুঝে নেবেন, আমিও আমার মতো বুঝে নেব। আমাকে ঘুরে ঘুরে দল করতে হবে না। ঋতব্রত দল ভাঙার অভিযোগও উড়িয়ে দেন কুণাল। তার দাবি, আমি কোথায় দল ভাঙানোর চেষ্টা করিনি, আমি কেন দল ভাঙাতে যাব? আমি দলের একজন সৈনিক। এমনকি যে মাসে এর বিতর্ক হয়েছে সেই মাসেও আমি দলকে চাঁদা দিয়েছি। ঋতব্রতর অনুগামীদের নিয়ে কটাক্ষ করেন তিনি। কুণালের দাবি, ওর সঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে একজনকে সহ্য করতে পারে না, শুধু শুভেন্দু অধিকারী পুলিশের সমর্থন রয়েছে বলেও ও টিকে আছে।